আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা জটিল সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং আমার মতে আমাদের দেশে আমরা যারা ট্রেডিং করি, আমাদের ট্রেডিং ক্যারিয়ারের সবচাইতে মানে টিপিক্যালি যদি বলি সবচাইতে জটিল সমস্যা আমার কাছে মনে হয় এইটাই, অর্থাৎ ইন্ডেক্স কেন্দ্রিক আত্মনির্ভরশীলতা। আমরা ইন্ডেক্সের উপর ফোকাস করে মার্কেটে ইনভেস্ট করব নাকি করব না সেই জিনিসটা ডিফাইন করি। আজকে আমরা স্বীকার করি কিংবা নাইবা করি, যখন আমরা দেখি ইন্ডেক্সে বড় বড় উত্থান হচ্ছে, মার্কেটে ভলিউম বাড়তেছে, তখন আমরাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মারফতে টাকা ম্যানেজ করি এবং টাকা ম্যানেজ করে আমাদের মার্কেটে ইনভেস্ট করে থাকি। আবার দেখা যায় যখন মার্কেটে লো ভলিউম আছে বা ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আছে, তখন অনেকেই আসলে ট্রেডিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিংবা যদি ট্রেড করেও থাকি তাহলে আমাদের ট্রেডিংয়ের সিদ্ধান্তগুলো হয় পুরোপুরি ইন্ডেক্সের ওপর নির্ভর করে বাই সেল মোডে। অর্থাৎ ইন্ডেক্স পজিটিভ আছে আমরা বাই মোডে থাকি, ইন্ডেক্স নেগেটিভ আছে আমরা চেষ্টা করি ক্যাশ মোডে থাকার জন্য। হ্যাঁ, আপনি এই কথা বলতে পারেন যে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের ক্যাশটা এমনভাবে ব্লক হয়ে আছে যেই কারণে আমরা আসলে ইন্ডেক্সের সাথেও তাল মেলাতে পারি না। সেটা একটা ভিন্ন টপিক, কারণ বিভিন্ন কারণে, ফ্লোর প্রাইজের কারণে কিংবা বিভিন্ন সিচুয়েশনে আমরা বিভিন্ন উপরের লেভেলে স্টক কিনেছি, পরবর্তীতে স্টপ লস দেই নাই, সেই কারণে আমাদের ফান্ড আটকা। এটা একটা ডিফারেন্ট টপিক। বাট আপনি চিন্তা করেন আপনার কোনো ফান্ড আটকা না, আপনার হাতে ফান্ডগুলো অ্যাভেলেবেল আছে। এই অ্যাভেলেবেল থাকা ফান্ড অর্থাৎ লিকুইড ফান্ড দিয়ে আপনি যখন ইনভেস্ট করেন বা ট্রেড এক্সিকিউট করেন, তখন কিন্তু আমাদের মধ্যে ইন্ডেক্স কেন্দ্রিক একটা নির্ভরশীলতা থেকেই যায়। সো ইন্ডেক্স নির্ভরশীলতা থাকা যাবে না আমি এই কথাটা বলতেছি না, বাট ইন্ডেক্স কি আলটিমেটলি আমাদের ট্রেডিং ইন্ডিকেটর? ইন্ডেক্সকে দেখে কি আমরা আসলে ট্রেড এক্সিকিউট করব? ইন্ডেক্সকে আসলে কখন দেখা উচিত, কতক্ষণ পর্যন্ত দেখা উচিত, কোন কোন সিচুয়েশনে ইন্ডেক্সকে দেখার প্রয়োজন নাই, কোন ধরনের স্টকের ক্ষেত্রে ইন্ডেক্সের কোনো ভূমিকা নাই, কোন ধরনের স্টক ইন্ডেক্স যদি ডাউন ট্রেন্ডেও থাকে তারপরেও বাড়ার ক্যাপাসিটি রাখে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র ধারণা না, থিওরি দিয়ে কোনো কিছু মানে আমার নিজেরই শিখতে ভালো লাগে না, সো আমি আপনাদেরকে থিওরি দিয়ে কোনো কিছুই বুঝাবো না। আমি যেই মেসেজটাই আপনাদেরকে দিব, যেই লজিক বা যেই ফর্মেট আমি আপনাদেরকে শেখাবো, সেই জিনিসটা আমি আপনাদেরকে লাইভ মার্কেটে এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাবো, যাতে করে একদম চোখে আঙুল দিয়ে আপনি বুঝতে পারেন যে আমাদের ভুলগুলো আসলে কোথায়, ইন্ডেক্সের প্রতি আমাদের নির্ভরশীলতা কতটুকু থাকা উচিত এবং কোথায় গিয়ে ইন্ডেক্সের দিকে ফোকাস না হয়ে আমাদের আসলে ইন্ডিভিজুয়াল ট্রেডের প্রতি ফোকাস হওয়া উচিত। প্রথমে আপনারা যে জিনিসটা জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন সেটা হচ্ছে ইন্ডেক্সের আপডেট। যদি আমি আপনাদেরকে রিসেন্টলি ডিক্লেয়ার করেছি আমি এখন থেকে স্টকের অ্যানালিসিস বা ইন্ডেক্স কত পয়েন্ট পর্যন্ত উঠতে পারে নামতে পারে এগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না। তবে ইন্ডেক্স যেহেতু অনেক বড় পরিসরের একটা বিষয়, একটা দুইটা ভিডিওতে ইন্ডেক্সকে প্রভাবিত করা সম্ভব না। আমার মতো এরকম 10টা-50টা ভিডিও দেখলেও আলটিমেটলি সেই সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন, তাতে করে আসলে ইন্ডেক্সকে উঠানো বা নামানো পসিবল না। তো সেই কারণে ইন্ডেক্স সম্পর্কে একটা ছোট্ট করে আপডেট দিয়ে নিচ্ছি। বাট আমার ভিডিওর মূল অবজেক্টিভ হচ্ছে ইন্ডেক্সটার উপর আমাদের ফোকাস পয়েন্ট কী হওয়া উচিত, কীভাবে হওয়া উচিত সেই জিনিসটা ক্লিয়ারিফাই করা। তো ইন্ডেক্স নিয়ে একদম সিঙ্গেল লাইনে আমি যদি বলি, ইন্ডেক্স ডেইলি বেসিসে আপ ট্রেন্ডে আছে। কি আছে আবারও বলছি, ইন্ডেক্স ডেইলি বেসিসে আপ ট্রেন্ডে আছে। তবে সে যে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করতেছিল সেই আপ ট্রেন্ডের মধ্যে একটা দুর্বলতা দেখা দিয়েছে। এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই এইখানে ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, বিয়ারিশ সিগন্যাল পাচ্ছি, বিয়ারিশ পিনবার ক্রিয়েট হয়েছে পরপর দুইটা, লাল লাল ভলিউম দেখতে পাচ্ছি, সবই ঠিক আছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমিও দেখতে পাচ্ছি। এই জিনিসটা কিন্তু ইনস্টিটিউশনও দেখতে পাচ্ছে, স্মার্ট মানিও দেখতে পাচ্ছে, বোকা মানি যার সেও দেখতে পাচ্ছে। সো খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটার প্রতি ফোকাস হয়ে আপনি যদি আগের থেকেই কোনো কিছু ডিসিশন নিয়ে ফেলেন যে এমনটাই হতে চলেছে, তাহলে আসলে এটা ফিউচার প্রেডিক্ট করা হবে। টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ ফিউচার প্রেডিক্ট করা না। আমি আপনাদেরকে এইটাই ক্লিয়ার করার চেষ্টা করছি যে টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ হচ্ছে মার্কেটকে অবজার্ভ করা এবং মার্কেটের গতিপথকে প্রাইস অ্যাকশনের ভিত্তিতে, বিভিন্ন লজিকের ভিত্তিতে ফলো করার চেষ্টা করা। দ্যাটস ইট। সো এখন মার্কেট যেই লেভেলটাতে আছে সেইখানে একদম ক্লিয়ার স্টেটমেন্ট হচ্ছে ট্রেন্ড দুর্বল হচ্ছে। কিন্তু প্রশ্নের উল্টা পিঠের প্রশ্নটা হচ্ছে, ট্রেন্ড যে দুর্বল হচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, বাট এই ট্রেন্ড দুর্বল হওয়ার ক্ষেত্রে এই ট্রেন্ডটা কি নিচের দিকে অনেকটা কারেকশন করতে পারে নাকি এইখান থেকে উপরের দিকে এক্সটেন্ড করতে পারে, করলে কত দূর পর্যন্ত করতে পারে, এই তো আপনাদের প্রশ্ন। সো আমি আপনাদেরকে ক্লিয়ার অ্যান্সার দিয়ে দেই। যদি আপনি মনে করেন যে ইন্ডেক্স এখান থেকে নিচে আসতে চলেছে, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি আপনার কথা মেনে নিচ্ছি। বাট আমি যদি আপনাকে প্রশ্ন করি ইন্ডেক্স ঠিক কতদিন পর থেকে এইখান থেকে নিচের দিকে আসতে চলেছে, আপনি কি উত্তর দিতে পারবেন?
যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে কিন্তু ঠিক এই দিন থেকেই আপনি ভয় পাওয়া শুরু করেছেন যে ট্রেন্ড তো দুর্বল হচ্ছে, মার্কেট তো নিচের দিকে আসতে পারে। তারপরেও কিন্তু 3 কার্য দিবস পার হয়ে গিয়েছে এবং মার্কেট একটা অ্যাকুমুলেশন জোন এখানে ক্রিয়েট করেছে। মার্কেটের ট্রেন্ড দুর্বল হয়েছে কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে আসে নাই মানে এই না যে আর নিচের দিকে আসতে পারবে না, বাট যেহেতু আসে নাই আমাদের উচিত হচ্ছে কোন লেভেলটার নিচে আসলে আমরা ধরে নিব এখন হয়তোবা নিচে আসতে পারে সেই লেভেলটা সম্পর্কে ধারণা পোষণ করা, এবং কোন লেভেলটার উপরে উঠলে আমরা ধরে নিব নতুন করে একটা ব্রেকআউট হলো এবার উপরের দিকে উঠতে পারে সেই লেভেলটা জেনে রাখা। এইটা জেনে রাখলে যে সুবিধা হবে, কোনো কারণে যদি ওই লেভেলের নিচে ক্লোজিং দেয় তখন আপনি একটু ক্লিয়ারলি আইডিয়া করতে পারবেন যে হ্যাঁ এখন হয়তোবা নিচের দিকে নামতে পারে। কিন্তু যদি আপনি আগে থেকেই নিজের থেকে ডিফাইন করে ফেলেন যে মার্কেট নিচের দিকেই আসবে, তাহলে এমনও হইতে পারে যে আপনি ভাবতেছেন মার্কেট নিচের দিকে আসবে, বাট মার্কেট এই লেভেলে 10 দিন 15 দিন সময় কাটিয়ে দিল। আপনি যদি এই জায়গাটা খেয়াল করেন, জাস্ট এই ইন্ডেক্সের জায়গাটা খেয়াল করেন, এইখানে প্রায় 4-5 মাস মার্কেট সাইডওয়েজ ছিল না। সো কোনো কারণে এখন যদি মার্কেট এখানে সাইডওয়েজ ক্রিয়েট করে, আপনি কি এই সাইডওয়েজ মার্কেটে ট্রেড বন্ধ করে দিবেন ইন্ডেক্স পড়ে যেতে পারে এই ভয়ে? যদি সেটা না হয় তাহলে আমি আপনাদেরকে শর্টকাট অ্যান্সার দিয়ে দিচ্ছি। আমার দৃষ্টিকোণ থেকে আপনি একটা রেঞ্জ ধরে নিতে পারেন 5030 প্লাস মাইনাস, ওপরের দিকে 5090 প্লাস মাইনাস। যদি মার্কেট এই 5000, অ্যাকচুয়াল ফিগারটা হচ্ছে 5092 এর ওপরে যদি কোনো একটা সবুজ ক্যান্ডেল দিয়ে ক্লোজিং কনফার্ম করতে পারে তাহলে আপনি বুঝবেন মার্কেট ওপরের দিকে যাবে। তবে হ্যাঁ, ওইটা বোঝা আমার জন্য জরুরি না। কেন জরুরি না? কারণ মার্কেটের অ্যাকচুয়াল যে রেজিস্ট্যান্স এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি, গত ভিডিওতে দাগিয়ে দেখিয়েছি যে সবাই দেখাচ্ছে এইটা রেজিস্ট্যান্স, পরবর্তীতে এইটা রেজিস্ট্যান্স, তার পরবর্তীতে এইটা আবার একটা রেজিস্ট্যান্স, বাট আমি বলছি মার্কেটের অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স রেঞ্জ হচ্ছে এই জায়গায় যাওয়ার পরে ডিফাইন হবে যে মার্কেট আসলে রেজিস্ট হয়ে নিচের দিকে আসবে না মার্কেট আরও উপরের দিকে যাওয়ার শক্তি রাখে। বাট হ্যাঁ, এখান থেকেই উপরে উঠতে হবে নট নেসেসারি। আপনি শুধু খেয়াল রাখেন মার্কেট 5034 পয়েন্টের নিচে ক্লোজিং দেয় কিনা, এই একটা পয়েন্ট আমাদের খেয়াল রাখলেই হবে। উপরেরটা খেয়াল রাখা লাগবে না, কারণ উপরে জায়গাও কম আছে। আপনি ধরে নেন মার্কেট এখন টপে আছে, বাট আপনি মাথায় রাখেন যতক্ষণ পর্যন্ত টপে আছে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নাই, যদি না মানে পুরো দমে নিচের দিকে নামা শুরু করে। আপনারা তো আরএসআই চিনেন, আরএসআই বা মোমেন্টাম ইন্ডিকেটরগুলো আপনারা চিনেন। সো যখন আপনারা কোনো মোমেন্টাম ইন্ডিকেটর ওপেন করেন, আমি ওপেন করেই আপনাকে দেখাচ্ছি, রিয়েল টাইম দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। লেটস ইন্ডিকেটরে গেলাম, আরএসআইতে গেলাম। আরএসআইতে গেলে দেখেন আপনি এই লেভেলে যাওয়ার পর আরএসআই কিন্তু 80-র উপরে উঠে গেছে। এখন এই লেভেলে যাওয়ার পর এই ক্যান্ডেল ছিল, তারপরে আরও 4টা ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে। আরএসআইয়ের ভ্যালু কিন্তু এখনও 80-র উপরেই আছে। আরএসআইয়ের ভ্যালু 80-র উপরে যাওয়ার মানে কিন্তু এই না যে আরএসআই এখান থেকে নিচে নামতে বাধ্য। আরএসআইয়ের ভ্যালু 80-র উপরে গিয়ে কিন্তু এখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারে, সেই ক্ষেত্রে মার্কেট সাইডওয়েজ মুভ করবে। তার মানে কোন ইন্ডিকেটরে কি দেখতেছেন সেইটা দেখে আগের থেকে প্রেডিক্ট করে শিওর হয়ে বসে থাকবেন না মার্কেট উপরেই যাবে বা নিচেই যাবে। সো আমি আশা করি মার্কেট কত পয়েন্টের নিচে গেলে আমরা ধারণা করা শুরু করতে পারবো যে এবার নিচে যাইতে পারে, সেটা আপনি ক্লিয়ার হয়েছেন। আর নিচে গেলে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা আমি তখনই ডিসকাস করব যখন অ্যাকচুয়ালি মার্কেট নিচে যাওয়া শুরু করবে। যেহেতু এখনও পর্যন্ত মার্কেট নিচে যাওয়া শুরু করে নাই, আমি এখনও পর্যন্ত ধরে নিচ্ছি মার্কেট এখানে সাইডওয়েজ আছে। ধরে নিচ্ছি না, অ্যাকচুয়ালি মার্কেট এখানে সাইডওয়েজ আছে। আপনি যদি এই টাইম ফ্রেমটাকে 30 মিনিটসে গিয়ে দেখেন বা কোনো একটা ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখেন, তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন মার্কেট এখানে সাইডওয়েজ আছে। এখন সাইডওয়েজ থেকে যতক্ষণ পর্যন্ত ব্রেকডাউন না করতেছে, আমি কি কারণে বলবো যে এটা ডাউন ট্রেন্ডে আছে? এটা আপ ট্রেন্ডে গিয়ে টপ তৈরি করে সাইডওয়েজ আছে, দ্যাটস ইট। সো ইন্ডেক্স সম্পর্কে আপনি ক্লিয়ার? আমার মনে হয় না ইন্ডেক্স নিয়ে মানে খুব বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে। এবার আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো এই পার্টে, সেটা মূলত আপনাদের এই ভিডিওর মূল কনসেপ্টটা ক্লিয়ার করবে এবং আপনাদেরকে একটা ধারণা দিবে যে আমাদের আসলে কিভাবে মার্কেটকে ফলো করা উচিত। গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছিলাম যে মার্কেট এইখানে যখন উপরের দিকে উঠবে এটা একটা আপ ট্রেন্ড, এটা তো সবাই বুঝতে পারতেছেন। সো মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, মার্কেট এইখান থেকে পড়া শুরু করলে কখনোই তির্যকভাবে ভি আকৃতিতে নিচের দিকে নামবে না। যখনই মার্কেট কারেকশন করুক না কেন, পাশে সে আগে সাইডওয়েজ কয়েকদিন মুভমেন্ট করবে, সাইডওয়েজ মুভমেন্ট করার পর যদি নিচের দিকে ব্রেকডাউন করে তাহলে মার্কেট কারেকশন করবে।
এটাও ক্লিয়ার করেছিলাম যে মার্কেটে যখন কোনো লং টার্ম প্যাটার্ন ফর্ম হয় এবং ওই প্যাটার্ন যখন ব্রেকডাউন করে তখন দ্রুত বেগে মার্কেট নিচের দিকে নামে, বাট রানিং আপ ট্রেন্ডে মার্কেট নিচের দিকে নামার সময় আপনি এইখানেও যদি দেখেন এই যে এই জায়গায় তারপরের দিন লাল, তারপরের দিন সবুজ, তারপরের দিন আবার লাল, তারপরে নিচে নামছে, তার মানে কি 4 দিন সাইডওয়েজ ছিল। এখনও মার্কেট আপনি যদি খেয়াল করেন এখানে 4 দিন ধরে সাইডওয়েজই আছে, আরও থাকতে পারে। সো আমাদের মার্কেট যখন উপরের দিকে উঠতেছে এই ইন্ডেক্স দেখে কখনোই কোনো স্টক সেল করা চলবে না। এবার আসেন একটু ব্রেকডাউন করার চেষ্টা করি। একদম যদি বলে দিই কোনো স্টক সেল করা যাবে না, সব স্টক হোল্ড করতে হবে, সেটা আসলে ঠিক হবে না। সো কোনগুলো হোল্ড করতে হবে, কোনগুলো হোল্ড করার জন্য ইন্ডেক্সের কোনো প্রয়োজনীয়তা নেই, সেই বিষয়গুলো আপনাদেরকে আজকের ভিডিওতে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে কিছু রিয়েল এক্সাম্পল দেই। রিয়েল এক্সাম্পল দিলে যেটা হয় আমাদের ব্রেন সেটাকে খুব শার্পলি ক্যাচ করতে পারে, লং টার্ম ধরে সেই জিনিসটা মনে রাখে। এই কারণে রিয়েল এক্সাম্পল আমাদের জন্য অনেক অনেক জরুরি, খুব ভালো কাজ করে। আমি গত ভিডিওতে আপনাদেরকে একদম পাবলিক ভিডিওতে, যদিও এটা আমার বলা উচিত না যেহেতু এটা একটা আমার রানিং ট্রেড, তারপরে বলেছিলাম যে আফতা বটর এই একটা ট্রেড এবং কয়েকটা ট্রেড নিয়ে দেখাইছি, সবগুলোই বুঝাবো, বাট আমি আপনাদেরকে 2-3টা দিয়ে আপনাদের ইন্ডেক্সের রিলেশনটা বুঝাই। এই লেভেলটাতে যখন টাচ করে এটা একটা সলিড রেজিস্ট্যান্স, যে কেউ যদি আপনি এখানে একটা প্যাটার্ন ড্র করেন দেখতেই পাচ্ছেন এটা একটা রেজিস্ট্যান্স। এবং গত ভিডিওতে আমি লাউডলি আপনাদেরকে বলেছি এই লেভেলে আমি স্টক সেল করি নাই। কারণ কি? কারণ আমার স্টকটার প্রাইস হচ্ছে 28 টাকা 10 পয়সা, মানে আমার কেনা হচ্ছে 28 টাকা 10 পয়সা। এখন আমার যদি 32 টাকা কেনা থাকতো তাহলে কিন্তু আমার সাহসে কুলাতো না এই লেভেলে এই স্টকটাকে এই ক্যান্ডেল দেখার পরেও হোল্ড করার। যেহেতু আমি জানি যে এই লেভেল থেকেও যদি স্টকটা পড়া শুরু করে, 2 দিন যদি ব্যাকেও আসে, এই স্টকটা কখনোই 28 টাকার নিচে গিয়ে আমাকে লস করাইতে পারবে না। মার্কেট যেদিকে যাক, ইন্ডেক্স যেই দিকে যাক, সেই ক্ষমতা এখন এই স্টকের মধ্যে নাই। দ্যাটস ওয়াই আমি স্টকটাকে হোল্ড করতেছিলাম এবং আমি বলেছিলাম যে আমার ইনিশিয়াল টার্গেট হচ্ছে 44 টাকার আশেপাশে। তবে হ্যাঁ, এই স্টকটা 44 টাকার উপরেও যেতে পারে, সেটা ডিফারেন্ট কেস। আপনি সেই দিনটার পরে যদি আজকে পর্যন্ত ক্যালকুলেট করেন, 5 দিন অতিবাহিত হয়ে গেছে। এখন থেকে টানা এই 5 দিনে আপনি যদি মার্কেট খেয়াল করেন, ওই লেভেলেই 2 দিন লাল ক্যান্ডেল ক্রিয়েট করছে। স্বাভাবিকভাবেই রিটেইলাররা এখানে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়াটাই স্বাভাবিক। যখনই রিটেইলাররা বের হয়ে গেল, মার্কেট আলটিমেটলি উপরের দিকে উঠলো। এটা কেন উঠলো? মূল প্রশ্ন কিন্তু এইটা। আমি কিনছি না আপনি কিনছেন সেই কারণে উঠছে, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। সারা বছর তো আর উঠে না। গত 1-2 বছর ধরে কি উঠছে? গত 1-2 বছর ধরে যখনই আমরা রেজিস্ট্যান্স ফেস করছি, আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে এরকম সেল ক্যান্ডেল জেনারেট হইলে পরের দিন থেকে আলটিমেটলি প্রাইস ফল করা শুরু করছে। দ্য গ্যাপ ইজ, আপনি গত কয়েক বছর ধরে যেটা দেখতেছেন সেইটা ছিল ডাউন ট্রেন্ড মার্কেট, আর এখন আপনি যেটা দেখতেছেন সেটা হইতেছে আপ ট্রেন্ড মার্কেট। এখন এই ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ডের মধ্যে বেশি পার্থক্য নাই ভাই, কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। এই বেসিক পার্থক্যটা আমি আপনাদেরকে গত কয়েকটা ভিডিও যাবত বোঝানোর চেষ্টা করতেছি। আমি আজকে আপনাদেরকে আরও ডিপে ঢুকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি আপনার অবস্থা খেয়াল করেন, আমার কথা শোনার দরকার নাই। মার্কেটে কে কোন অ্যানালিস্ট কোথায় কী লেখা হচ্ছে, ফেসবুকে কী হচ্ছে, সব বাদ দেন। আপনি শুধু এই জিনিসটা চিন্তা করেন, যেই স্টকটাতে আপনি ধরা আছেন, আপনার হাইতে কেনা আছে, ওই স্টকটা যখন যেই কোনো কারণে প্রফিটে উঠে যাচ্ছে কিংবা আপনার কেনা দামে উঠে যাচ্ছে, আপনি ক্যাশ করতেছেন না। স্বাভাবিকভাবেই মার্কেট যেহেতু ভালো, আপনি মনে মনে মার্কেট খারাপ থাকাকালীন শেয়ার মার্কেটকে যতই গালি দেন, আমাদের কর্তৃপক্ষকে যতই গালি দেন, আপনি কিন্তু ক্যাশ করার পর এই ক্যাশটা নিয়ে গিয়ে ব্যাংকে রাখতেছেন না, ক্যাশটা নিয়ে গিয়ে নতুন করে জমি কিনতেছেন না। আপনি আলটিমেটলি খুঁজতেছেন অন্য কোনো বেটার ট্রেন্ডি কোনো স্টকে ঢোকা যায় কিনা, যেখান থেকে কিছু ক্যাশ জেনারেট করা যায়। অনেক দিন ধরে টাকাটা পড়েছিল, কোনো প্রফিট করতে পারি নাই, এখন যেহেতু সুযোগ প্রফিট করার একটু চেষ্টা করি। আলটিমেটলি 100 জনের মধ্যে 99 জনের ক্ষেত্রে ঘটনা কিন্তু এইটাই। তাইলে কি হইল? যেই টাকাটা এতদিন যাবৎ 1-2 বছর যাবৎ মার্কেটে আটকা পড়েছিল, মার্কেটে লিকুইডিটি তৈরি হওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকাই পালন করতে পারে নাই, সেই টাকাটা কিন্তু এখন ফ্রি হয়ে মার্কেটেই ঢুকতেছে। তার মানে যেই টাকাটা মার্কেটে কোনো ভ্যালু ছিল না, সেই টাকাটা এখন মার্কেটের ভলিউম বাড়ানোর জন্য সহায়তা করতেছে। এই কারণটাতে, এই একটা মাত্র লজিকে, মার্কেট বুলিশ ট্রেন্ডের সময় যদি ভালো ভলিউম পায় তাহলে রেজিস্ট্যান্সগুলোকে ব্রেক করে। আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি আপনাকে রিলেট করে দিয়ে আপনার পোর্টফোলিওটাকে রিয়ালিটির সাথে ম্যাচ করিয়ে আপনাকে বুঝাইতে, যাতে আপনি সিনারিওটা ধরতে পারেন। সো যেহেতু এই সিচুয়েশনগুলো ঘটে, সেই কারণে একটা রেজিস্ট্যান্স ব্রেক হয়। আর যখন আপনি দেখবেন একটা রেজিস্ট্যান্স ব্রেক হয়, সেই রেজিস্ট্যান্স ব্রেক হওয়ার পরে মার্কেটে গতি আরও বাড়ে। কেন বাড়ে?
এইখানে দেখেন এই সবুজ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের রেজিস্ট্যান্সটা ব্রেক হয়েছে, এইখানে সে ইনডিসিসিভ অবস্থায় ছিল, নিচে আসবে না উপরে যাবে, বাট যখনই সে কনফার্ম করে ফেললো যে আমি ব্রেকআউট করে ফেলছি, পরের দিন কিন্তু তাকে আর ধরে রাখতে পারে নাই, পরের দিন কিন্তু প্রায় হল্টেড অবস্থায় তাকে পাওয়া গেছে। এর কারণ হচ্ছে এই লেভেলে নতুন করে একটা গ্রুপ অফ পিপল ইনভেস্টমেন্ট করে, কারণ যারা ব্রেকআউট ট্রেডার তারা কিন্তু এই প্যাটার্নকে বসেছিল যে আমি এর মধ্যে কোনো ভেজালের মধ্যে নাই, যেই দিন এই লেভেলটা ব্রেকআউট করবে প্যাটার্ন ব্রেকআউটের রেসপেক্টে আমি এইখানে এন্ট্রি নিব, এই ক্যান্ডেলের নিচে অর্থাৎ এই গোল বৃত্তের নিচে থাকবে আমার স্টপ লস, লেটসে 32 টাকায় থাকবে তার স্টপ লস, 34 টাকা 35 টাকায় সে এন্ট্রি করছে। তাহলে এইখানে একটা নতুন গ্রুপ অফ পিপলের এন্ট্রি হইল না? এখন এই নতুন গ্রুপ অফ পিপলের জন্য এই যে 44-42 যে টার্গেট, সেইটা কি অনেক বড় টার্গেট? তার জন্য কিন্তু এখান থেকে এই পর্যন্ত হয়তো 25% টার্গেট, 22% টার্গেট, বাট আমি কিন্তু ধরছি 28 টাকা 10 পয়সায়, তার মানে আমার জন্য কিন্তু অলমোস্ট 50%-এর একটা টার্গেট। এখন এই লেভেলে ধরার পরে এইখানে যে একটা নতুন বাই সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এইটা আপনি বুঝতে পারতেছেন না শুধুমাত্র আপনার সাইকোলজিক্যাল দুর্বলতার কারণে। আপনি দেখতে পারতেছেন এটা একটা রেজিস্ট্যান্স, এখানে সেল প্রেশার আসতেছে, তার মানে এইখানে আমাকে সেল করতে হবে, বাট মার্কেটের সিচুয়েশনটা বুঝতেছেন না যে এইখানে একটা বড় গ্রুপ অফ পিপল হা করে তাকিয়ে আছে, কখন এটা ব্রেকআউট করবে সাথে সাথে আমরা এন্ট্রি নিব, কারণ তারা এই লেভেলে কখনো এন্ট্রি নিবেই না, তারা ব্রেকআউট ট্রেডার। এই ধরনের বেসিক সাইকোলজি যখন আপনার ক্লিয়ার হবে, শুধুমাত্র দেখেন অ্যানালিসিস আপনি অনেকভাবে শিখতে পারবেন, অনেকের কাছে শিখতে পারবেন বা কাউকে প্রয়োজনও নাই। আমি আমার ইনিশিয়াল লাইফে ইউটিউব দেখে দেখে এবং সেলফ স্টাডি করে করে শিখেছি, যদিও পরবর্তীতে কিছু ট্রেনিং করেছি, আপনিও সেভাবে শিখতে পারবেন। কিন্তু পার্থক্যটা হচ্ছে এক্সপিরিয়েন্স আর নলেজ কিন্তু এক জিনিস না। নলেজ পড়ে পড়ে শেখা যায়, দেখে দেখে শেখা যায়, বাট এক্সপিরিয়েন্স আলটিমেটলি অ্যাপ্লাই করে গ্যাদার করতে হয়। সো একজন এক্সপিরিয়েন্স পার্সনের, আপনি যদি মানে কর্পোরেট সেক্টরও চিন্তা করেন, বিজনেস সেক্টরও চিন্তা করেন, একজন এক্সপিরিয়েন্স পার্সনের যে স্যালারি থাকে, সেম কোয়ালিফিকেশান, সেও ধরেন মাস্টার্স পাস, সে যদি ফ্রেশার্স হয় তার কিন্তু সেই স্যালারি থাকে না। একাডেমিক কোয়ালিফিকেশান কিন্তু দুজনের সেম, বাট ডিফারেন্ট ইজ যখন সে প্র্যাকটিক্যালি অনেক দিন ধরে কাজ করতেছে, সে ইতিমধ্যেই জানে কোন লেভেলের কোন ধরনের জটিলতা কিভাবে সলভ করতে হয়, যেটা ফ্রেশার্স জানে না। সেই কারণে আপনাদের আসলে আগে সাইকোলজি ক্লিয়ার করতে হবে যে কোন ধরনের মোমেন্টে ইন্ডেক্সের দিকে না তাকিয়ে থেকে আমরা আলটিমেটলি স্টকের দিকে ফোকাস করব। হ্যাঁ, এখন যদি এমন কোনো সিচুয়েশন হইতো যে ইন্ডেক্স এই লেভেলটা ব্রেকডাউন করে নিচের দিকে পড়া শুরু করছে, ডেফিনেটলি আমি হয়তোবা তখন এই লেভেলে প্রফিট বুক করে ফেলতাম। বাট যেহেতু ইন্ডেক্স আমাকে এইখানে একটা সাইডওয়েজ মোমেন্টাম দিচ্ছে, শুধু আমি আপনাকে 2-3টা স্টক দিয়ে দেখাই যে এই সাইডওয়েজ মোমেন্টামের ভিতরে অ্যাকচুয়ালি ঘটতেছেটা কি, এরপরে আবার এইটারও অ্যান্সার দিব যে আপনার হাতের স্টকটার সাথে এই ঘটনা কেন ঘটলো না, সেটাও আমি বলবো, কোনো অসুবিধা নাই। এই যে সাইডওয়েজ 4 দিনের মুভমেন্ট, এই 4 দিনের মুভমেন্টের মধ্যেই কিন্তু একদিন লাল, পরের 3 দিন টানা সবুজ। আপনি যদি মনে করেন শুধুমাত্র আপতা বটতে হয়েছে, দ্যাট ইজ ইয়োর কল, বাট আমি আপনাদেরকে কয়েকটা স্টক নিয়ে গত ভিডিওতে বুঝিয়েছি। দেখেন, জেমিনি সিফুড আমি পাবলিক ভিডিওতে এমনকি ফেসবুকে পর্যন্ত পোস্ট করে জানাইছি এটা আমার 107 টাকা কেনা, 161 টাকা হচ্ছে আমার টার্গেট। যদিও আমি আসলে এই স্টকটা গতকালকে 159-60 লেভেলেই ছেড়ে দিয়েছি, গ্রুপ থেকেও ছেড়ে দিয়েছি, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। এটা হয়তো আরও অনেক উপরে যেতে পারে, এটা লং টার্ম টার্গেট আরও বড়, বাট সেটা কথা না। কথা হচ্ছে আপাতত আমার টার্গেট ডান। কিন্তু কথা যেটা সেটা হচ্ছে আপনি কেন এইখানে ছেড়ে দিচ্ছেন, আমি কেন এইখানে ছাড়তেছি, আপনি কেন এইখানে ছাড়তে মানে এই রেসটা ধরতে পারতেছেন না, তার মূল কারণ হচ্ছে আপনি কিন্তু প্যানিকড হচ্ছেন। আপনি হয়তোবা স্বীকার করবেন না, হয়তোবা নিজে নিজে আপনি এই জিনিসটা স্বীকার করলে আপনার কাছে গিল্টি ফিল হবে, সেই জন্য হয়তোবা আপনি রিয়েলাইজ করার চেষ্টা করবেন না, বা হয়তোবা নিজের প্রতি নিজের বহিঃপ্রকাশটা হইতে দিচ্ছেন না। বাট একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেন, অ্যাকচুয়ালি এই লেভেলগুলোতে আপনারা যারা অ্যানালিসিস বুঝেন, এক্সপার্ট যে লেভেলই থাকেন না কেন, একমাত্র এই রেড কালারের ক্যান্ডেলটা ছাড়া কোথাও কি কোনো সেল সিগন্যাল ছিল? যদি না থাকে তাহলে আপনি কেন স্টকটা ছেড়ে দিছেন? একটাই কারণ ছিল, প্রফিট হয়েছে। প্রফিটটা যদি চলে যায়, ইতিপূর্বে তো প্রফিট হয়ে অনেক প্রফিট চলে গেছে, কিন্তু ভাইয়া ইতিপূর্বে ট্রেন্ডটা ছিল ডাউন ট্রেন্ড। আপনি যদি আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডের মতো বিহেভিয়ার করেন, তাহলে আলটিমেটলি আপনি ডাউন ট্রেন্ডে যে ধরনের প্রফিট গেইন করতেন, এখন আপনি সেই ধরনের প্রফিট নিয়েই খুশি থাকবেন। এখন আপনি যদি মনে করেন যে 5% 7% টার্গেট করে মাল্টিপল ট্রেড করে আপনি দিন শেষে অনেক বড় গেইন করতে পারবেন, দ্যাট ইজ ইয়োর আপনি করতেই পারেন, সেখানে আমার কোনো আপত্তি নাই। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বছরের পর বছর ট্রেড করে 1000 খানেক ট্রেড কমপ্লিট করার পর শর্ট টার্ম ট্রেড করে মোমেন্টাম গেইন করা যায়, বাট শর্ট টার্ম গেইন করে মানে এই ধরনের প্রফিট করে আলটিমেটলি কখনোই আপনি কর্পাস বিল্ড করতে পারবেন না।
কর্পাস শব্দটাই হয়তো আমরা অনেকে জানি না। বিষয়টা হচ্ছে যখন আপনার পোর্টফোলিও 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, সেইখানে শর্ট টার্ম প্রফিটের মিনিংটা একরকম। যখন আপনার পোর্টফোলিও 50 লাখ টাকা পার হওয়া শুরু করবে, 1 কোটি 2 কোটি বা আরও বেশি হবে, তখন কিন্তু আপনার গেইনের হিসাব নিকাশগুলো হয়ে যাবে অন্যরকম। একজন 10 লাখ টাকার ইনভেস্টার যেই পরিমাণ রিস্ক নেবে এবং যতটুকু গেইন করার ট্রাই করবে, একজন 1 কোটি টাকার ইনভেস্টর কিন্তু সেই পরিমাণ রিস্ক নিয়ে সেই পরিমাণ গেইন করার চেষ্টা মোটেও করবে না। সো আপনি যদি মনে করেন আপনাকে লং টার্মে পোর্টফোলিও বড় করতে হবে, আমি আপনাকে এইটা বোঝাচ্ছি না যে আপনার পোর্টফোলিও 20 লাখ টাকা, 1 বছর পরে এই পোর্টফোলিও ডাবল করে 40 লাখ টাকা করবেন, আপনি উইনার। নো, দিস ইজ নট দ্য উইনিং প্রসেস ইন দ্য শেয়ার মার্কেট। আপনাকে যেটা করতে হবে, আপনার পোর্টফোলিও 20 লাখ টাকা, আগামী 10 বছর ধরে ডে বাই ডে এটাকে মাল্টিপ্লাই করার চেষ্টা করতে থেকে 1 কোটি হোক, 1.5 কোটি হোক, 2 কোটি হোক, কত দূর পর্যন্ত যাবে ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউর লাক, ইটস আপ টু মার্কেট কন্ডিশন, অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। বাট লং টার্মে ধারাবাহিক গেইন করা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। আপনি যদি এই উদ্দেশ্য ভুলে যান তাহলে এই ধরনের প্রফিট আপনি কখনোই টেক করতে পারবেন না। এগেইন দ্য সেম থিং, মার্কেট এখানে 4 দিন ধরে সাইডওয়েজ আছে এবং 4 দিন যদি আপনি এই স্টকটা ভয় না পেয়ে ইন্ডেক্সের টেনশন না করে হোল্ড করতেন, তাহলে এই 3 দিন, এই যে 3 দিন আপনি ভয়ে এই রেজিস্ট্যান্স লেভেলে ছেড়ে দিয়েছিলেন, এই গেইনটা আপনি পেতেন। এখন যদি আপনি মনে করেন এইখানে ছেড়ে দেওয়ার পর যেই স্টকটা আপনি পরবর্তীতে কিনছেন সেই স্টকটা আপনাকে সমপরিমাণ প্রফিট দিতে সক্ষম, দেখেন সক্ষম, এইখানে একটা স্ক্যাম আছে। স্ক্যামটা কি? পোর্টফোলিওতে আপনি যখন 10 লাখ টাকার পোর্টফোলিও থেকে 1-1.5 লাখ টাকা দিয়ে একটা স্টক কিনতেছেন, সেইটাতে 5%, 10%, 15% প্রফিট হচ্ছে, সেটা একরকম বিষয়। আর যখন আপনি একটু বড় পজিশন ট্রেড করতেছেন, তখন কিন্তু আপনি একটা বড় কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতেছেন, খুব স্বাভাবিক একটা ব্যাপার। আপনি নিশ্চয়ই এই ধরনের স্টকে আপনার পোর্টফোলিও 10 লাখ টাকা হলে 1 লাখ টাকার কিনেন নাই, অন্তত পক্ষে আপনি 4-5 লাখ টাকার কিনবেন, তখন অ্যাটলিস্ট 3 ভাগ করে নিতে পারেন, 4 ভাগ করে নিতে পারেন, যদিও 2-3 ভাগ করাই বেটার। বাট এই ধরনের বড় কর্পাস দিয়ে যখন আপনি ট্রেড করবেন, এই ধরনের বড় গেইন যখন আপনি ধরতে পারবেন, ওইটা কিন্তু কখনোই আসলে ইন্ডেক্স দেখে ভয় পেয়ে সেল করে দিয়ে আপনি গেইন করতে পারবেন না। পাশাপাশি শুধুমাত্র স্টকের গেইন দিয়ে আমি আপনাকে বলবো তা না। ইন্ডেক্সের কাজ কি? ইন্ডেক্সের কাজ আছে, ডেফিনেটলি ইন্ডেক্সের কাজ আছে। ইন্ডেক্স হচ্ছে আলটিমেটলি আমাদের মার্কেটে যতগুলো মানুষ ট্রেডিং করতেছে তাদের সেন্টিমেন্টের সাইকোলজিক্যাল একটা বহিঃপ্রকাশ। সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি মনে করেন ইন্ডেক্সের মধ্যে সমস্ত স্টক আছে, তাহলেও আপনি ভুলের সমুদ্রে বাস করতেছেন, কারণ ইন্ডেক্সের মধ্যে কখনোই সমস্ত স্টক থাকে না। আপনি যদি ডিএসইএক্স ইন্ডেক্সের কথা আমাকে জিজ্ঞেস করেন, জাস্ট 2025 সালের জানুয়ারি মাসে 83টা কোম্পানিকে কিন্তু ইন্ডেক্স থেকে বের করে দেওয়া হয়েছে। 83টা কোম্পানিকে বের করে দেওয়ার পরেও পরবর্তীতে জুলাই মাসে গিয়ে আবার আরও কয়েকটা শেয়ারকে ইন্ডেক্স থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি যদি আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করেন, তাও আমি আপনাকে এক্সাম্পল দিতে পারবো। জাস্ট যদি এক্সাম্পলের স্বরূপ বলি আপনাদেরকে, পাওয়ার সেক্টর থেকে পাওয়ার গ্রিড ইন্ডেক্সে নাই। আপনি যদি সিমেন্ট সেক্টর থেকে, বিল্ডিং সেক্টর থেকে চিন্তা করেন, অ্যারামাইটি সিমেন্ট নাই, বিএসআরএম লিমিটেড নাই, বিএসআরএম স্টিল নাই। অয়েল থেকে চিন্তা করলে মেঘনা পেট্রোলিয়াম নাই। আপনি যদি বলেন টেক্সটাইল থেকে, তাহলে এখান থেকে জুট স্পিনার, নর্দানের মতো কোম্পানিগুলো কিন্তু ইন্ডেক্সের মধ্যে নাই। আপনি যদি ফাইন্যান্সিয়ালে দেখেন, ফ্যাস ফাইন্যান্স, এরকম আরও কিছু কোম্পানি আছে যেগুলো আলটিমেটলি ইন্ডেক্সে নাই। তাহলে ইন্ডেক্স দেখে যদি আপনি সবসময় ট্রেড করেন এবং আপনি যদি মার্কেটের মোমেন্টাম না বোঝেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি গেইন করতে পারবেন না। আরেকটা প্রশ্ন আপনারা করেছেন বা করা উচিত, লজিক্যাল, ভাই সবগুলো স্টক তো আর জেমিনি না, সবগুলো স্টক তো আপ্তাবট না, সবগুলো তো রহিমা ফুড না, সবগুলো তো রহিম টেক্স না, সবগুলো তো সোনালি আঁশ না, সোনালি পেপার না, আমার হাতের শেয়ারটা তো বাড়ে নাই, আমি কি করব? আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা নিহিত। এতক্ষণ পর্যন্ত আপনি যে স্টকগুলোর নাম উচ্চারণ করলেন, আমি করছি আপনার হয়ে, আপনি কি একবারও খেয়াল করছেন এই সবগুলো স্টক কি কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে পড়ে কিনা? এই যে রহিমা ফুড বলেন, জেমিনি ফুড বলেন, রহিমা টেক্সটাইল বলেন, তারপর সোনালি আঁশ, সোনালি পেপার, এক্সেট্রা যতগুলোই আছে, এই সবগুলো শেয়ার কিন্তু লো পেইড শেয়ার। সবগুলো শেয়ার লো পেইড শেয়ার না। এখন আপনার হাতে আছে বিএসআরএম লিমিটেড, অ্যাকমি ল্যাব, এইটা সেটা থাকতে পারে, সেই শেয়ারগুলো খারাপ, আমি এইটা বলতেছি না। প্রবলেম হচ্ছে শেয়ার মার্কেটে যে খারাপ শেয়ার বলতে কোনো শেয়ার নাই আর ভালো শেয়ার বলতে কোনো শেয়ার নাই ট্রেডিংয়ের রেসপেক্টে, এটাই আমি আপনাদেরকে এতদিনে হয়তো বা সবাইকে বুঝাইতে পারি নাই। মার্কেট কোন মোমেন্টামে চলতেছে, কোন ক্যাটাগরির শেয়ারকে সে ফ্লো করার সুযোগ দিচ্ছে, সেইটা দেখে সেই ক্যাটাগরির শেয়ারে যদি আপনি ড্রাইভ না দেন এবং আপনি যদি বলেন মার্কেট আপ ট্রেন্ডে গেছে, আমার কোনো লাভ হচ্ছে না, তাইলে আলটিমেটলি মার্কেটে থেকে আপনার কোনো লাভ হবে না। রিসেন্টলি আমি আমার একটা এক্সাম্পল দেই, একদম মানে প্লেন অ্যান্ড সিম্পল এক্সাম্পল। 17 টাকাতে আমি 17 টাকা কয় পয়সা খেয়াল নাই, 17 টাকাতে আমি রিসেন্টলি ফুয়াং ফুড কিনছিলাম, অনেকগুলা, মনে হয় 1,70,000 বা এরকম কিছু একটা।
এবং সেই শেয়ারটা আমি মোটামুটি বেশ ভালো একটা লস দিয়ে শেয়ারটা সেল করে দিছি। কেন করে দিছি? শেয়ারটাতে আমার বেশ কত 4 লাখ, আমার এক্স্যাক্ট মনে নাই, বেশ কয়েক লক্ষ টাকা লস হয়েছে। লস হওয়ার পর আমি শেয়ারটা সেল করে দিছি। সেল করে দেওয়ার পর ওই যে ফান্ডটা আমি ফ্রি করতে পারলাম, ওই ফান্ডটা দিয়ে যখন আমি লোপেটগুলোকে ট্রেড করলাম মার্কেটের মোমেন্টামের সাথে সাথে, আমি ফ্রাঙ্কফুটে যত টাকা লস করছি তার থেকে বেশি টাকা আমি এই লোপেট শেয়ার থেকে প্রফিট করার সুযোগ পেয়েছি। এখন এই যে সিদ্ধান্তটা আমি নিলাম, এই সিদ্ধান্তটা নেওয়ার সুযোগ কিন্তু আপনাদেরও আছে। আপনার হাতে যেই শেয়ারই থাকুক না কেন, একই ধরনের সুযোগ আপনার হাতে থাকে। বাট প্রবলেম হচ্ছে আমরা লস রিয়ালাইজ করতে ভয় পাই এবং প্রফিট ম্যাক্সিমাইজ করতে ভয় পাই, যেখানে দুইটাই ট্রেডিংয়ের সবচাইতে বড় ভুল এবং ট্রেডিংয়ের সবচাইতে বড় শত্রু। আপনি লস রিয়ালাইজ করতে পারতেছেন না, আপনি প্রফিটকেও ম্যাক্সিমাইজ করতে পারতেছেন না। হোয়ারঅ্যাজ ট্রেডিংয়ের নিয়মই হচ্ছে আপনাকে খুব দ্রুত আপনার লস রিয়ালাইজ করতে হবে এবং আপনার প্রফিটকে যত বেশি সম্ভব ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতে হবে। আপনি যদি স্কয়ার ফার্মাতে ট্রেড করেন, ব্যাট বিসি জিপিতে ট্রেড করেন, ডেফিনেটলি আপনাকে ইন্ডেক্সের মোমেন্টাম দেখেই ট্রেড করতে হবে। ভালো ভলিউম এবং হিউজ মোমেন্টাম না থাকলে এই ধরনের স্টকে ট্রেডিং করে কোনো লাভ নাই, এগুলো তখন ট্রেডেবল না। মার্কেটে যখন মিনিমাম ভলিউমে ট্রেন্ড ক্রিয়েট করতেছে, আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে লোপেট সেক্টর এখানে মুভ করবে। আপনি যদি লোপেট শেয়ার নাও বোঝেন, দেখেন আপনি লোপেট শেয়ার বুঝেন না, কোনটা লোপেট শেয়ার, লোপেট সেক্টর তো বুঝেন না। বুঝলে প্রতিটা ভিডিওতে তো আমরা বলতেছি ইন্স্যুরেন্স সেক্টর আছে লো পেইডের মধ্যে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আছে লো পেইডের মধ্যে। আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স এই সেক্টরগুলোকে অ্যাভয়েডও করতে চান, আইটি সেক্টর আছে লো পেইডের মধ্যে। আপনি একটু খেয়াল করে দেখেন যে লো পেইড ক্যাটাগরির যে শেয়ারগুলো আছে, সেই শেয়ারগুলোই কিন্তু আলটিমেটলি এই গেইন যে হইল, সেই গেইনের অংশ। এই আপ্তাবটো কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা শেয়ার, বাট আলটিমেটলি সে একটা লো পেইড শেয়ার। সো আপনি যদি এই মোমেন্টামে লো পেইড শেয়ার নির্বাচন না করে থেকে থাকেন, সেটাই হচ্ছে মূল কারণ যে কারণে আপনার কোনো আলটিমেটলি লাভ হইল না। এটা মার্কেটের কোনো দোষ না। ইন্ডেক্স আমাদেরকে কী ধরনের বিপদে ফেলতে পারে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। ইন্ডেক্সের মাধ্যমে আমরা আসলে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি, এটা সত্য কথা, এবং ইন্ডেক্সের মাধ্যমে ট্রেন্ড আইডেন্টিফাই করেই আমরা আসলে মার্কেটের ভলিউম বৃদ্ধি হতে দেখি, এইটাও সত্য কথা। কারণ ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ডে না যায়, মার্কেটে কেন বেশি ভলিউম জেনারেট হয় না সেটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুর অংশে বুঝাইছি। বাট প্রবলেম হচ্ছে ইন্ডেক্স আপনাকে যেই ধরনের সিগন্যাল দিবে, আপনার স্টকটাও যে সেই ধরনের সিগন্যাল দিবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আর ইন্ডেক্স একটা সবচেয়ে বড় ল্যাগিং ইন্ডিকেটর। আমরা প্রায় বলে থাকি, প্রায় ভিডিওতে দেখে থাকি, বইয়ে লেখা আছে, ল্যাগিং ইন্ডিকেটর ইউজ করে লাভ নাই। আমরা যে মুভিং অ্যাভারেজ ইউজ করি বা মোমেন্টাম ইন্ডিকেটরগুলো ইউজ করি, এগুলো আলটিমেটলি ল্যাগিং ইন্ডিকেটর, যেই কারণে আমাদের আসলে অ্যানালিসিস পারফেক্ট হয় না, আমরা অনেক সময় লেট করে ফেলি। ল্যাগিং ইন্ডিকেটরের মানে হচ্ছে লেট করে ফেলার সম্ভাবনা তৈরি হওয়া। তার মানে ইন্ডেক্স যদি একটা ল্যাগিং ইন্ডিকেটর হয়, ইন্ডেক্স আপনাকে লেট করিয়ে দিবে। সেটা এন্ট্রির ক্ষেত্রেও হইতে পারে, আবার যদি সেটা এক্সিটের ক্ষেত্রে চিন্তা করেন, আপনাকে আর্লি এক্সিট করিয়ে দিবে। ইন্ডেক্স দেখে আপনি সেল ডেফিনেটলি করবেন, বাট ইন্ডেক্স যখন ডাউন কনফার্ম করবে, শার্প ডাউন দেখতে পাবেন, মার্কেটে যখন দেখবেন 150-200 শেয়ার নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন আপনি সাইড লাইনে থাকেন। গত এই কয়েকদিনের মধ্যে প্রতিটা দিন 200+ শেয়ার পজিটিভ ছিল, এমনকি 250+ ছিল। তাও আপনার কেন ভয় যে ইন্ডেক্স দেখে আপনাকে সেল করতে হবে? সো খুব ক্লিয়ারভাবে বুঝেন, ইন্ডেক্স হচ্ছে অনেকটা ওয়েদার ফোরকাস্টের মতো, কিন্তু এইটা কিন্তু জিপিএস ট্র্যাকার না। কথাটার মানে যদি আপনি বুঝেন, তাহলে ইন্ডেক্সের পুরো বিষয়টা আপনি খুব সামারি আকারে বুঝতে পারবেন। ওয়েদার ফোরকাস্ট মানে হচ্ছে বৃষ্টি হতে পারে। যখন আপনি জানবেন যে আগামীকাল বা আজকে বৃষ্টি হতে পারে, আপনার কাজ কি? আপনি বের হওয়ার সময় ব্যাগে করে একটা ছাতা নিয়ে বের হবেন। বাট যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না নামবে, আপনি কি ছাতা খুলে রাস্তায় রোদের মধ্যে হাঁটা শুরু করবেন? ডেফিনেটলি বৃষ্টি নামার পরে আপনি ছাতা খুলবেন। বাট যেহেতু ওয়েদার ফোরকাস্টে বলা হয়েছে বৃষ্টি নামতে পারে, সেই কারণে কিন্তু প্রিপারেশন হিসেবে আপনি ছাতাটা নিয়ে বের হয়েছিলেন। তার মানে কি? তার মানে হচ্ছে ইন্ডেক্স যখন ধারণা দিয়ে দিবে এইখানে ট্রেন্ড দুর্বল হচ্ছে, তখন প্রিপারেশন হিসেবে আপনাকে নতুন বাইয়ের ব্যাপারে সচেতন হইতে হবে। অ্যাগ্রেসিভলি নতুন বাই করা যাবে না, বেড়ে যাওয়া স্টক নতুন বাই করা যাবে না। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না নামতেছে, বৃষ্টি কি নামছে? এখনও পর্যন্ত নামে নাই, কালকে নামবে না, 3 দিন পরে নামবে, আপনিও জানেন না, আমিও জানি না। বৃষ্টি নামে নাই, আপনি এখানে ছাতা খুলে দিয়ে সমস্ত শেয়ার সেল করে দিয়ে ছাতা মাথায় দিয়ে মুরগি হয়ে বসে আছেন। কি হইল আলটিমেটলি? যখন বৃষ্টিটা নামবে আপনি দেখতে পাবেন, 1 ফোঁটা বৃষ্টি পড়তে দেন, 1 ফোঁটা বৃষ্টি পড়লে আপনার 3% প্রফিট কমবে, তারপরে আপনি প্রফিট কাট করেন।
আপ ট্রেন্ডের মার্কেটে প্রফিট করার একমাত্র ফর্মুলা হচ্ছে ট্রেইলিং স্টপ লস। আমি বেশ কয়েকদিন ধরে মার্কেট অবজার্ভ করতেছি, সোশ্যাল মিডিয়া দেখলাম, ভিডিওগুলো দেখলাম, মোটামুটি সবাই অনেক লেকচার দিচ্ছি, ভালো কথা, লেকচার আমিও দিচ্ছি, আরেকজনকে বলে তো আমার লাভ নাই, বাট সবাই এন্ট্রি এক্সিট স্টপ লসের মধ্যে সীমাবদ্ধ। এবং এন্ট্রি এক্সিট স্টপ লসটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেটে, বাট আপ ট্রেন্ডের মার্কেটে স্টপ লসের ব্যবহারের নামই হচ্ছে ট্রেইলিং স্টপ লস, যেটা হয়তো আপনারা জানেনই না। হ্যাঁ, কয়েকজন জানেন, অনেকে ট্রেনিং করছেন, আপনাদের অ্যাপ্রিসিয়েট করতেছি, সেটা ডিফারেন্ট কেস, বাট যারা জানেন না তাদের কি হবে? ট্রেইলিং স্টপ লস যদি না বুঝেন, জীবনে কখনো কোনো পরিস্থিতিতে কোনো মার্কেটে আপনি বড় প্রফিট গেইন করতে পারবেন না, আপনার গন্তব্য 8-10% পর্যন্তই থাকবে। আমি জানি না আপনারা ট্রেইলিং স্টপ লস সম্পর্কে জানেন কি না। যদি আপনাদের মধ্যে ট্রেইলিং স্টপ লস কীভাবে ইউজ করতে হয়, এটার বেনিফিট কি, এটা দিয়ে কিভাবে প্রফিটকে 10%, 20%, 50% না, প্রফিটটাকে ডাবল, থ্রি-ডাবল, মানে যদি মার্কেটে মোমেন্টাম থাকে, এটা আমি বললে হবে না, আমি আপনাকে উৎসাহ দেওয়ার জন্য বলতেছি না, মার্কেটে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে, সেটা যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত যাতে আপনি যাইতে পারেন। টপ থেকে নিচে নামার সময় 1 ফিট নিচে নামার পরে আপনার পজিশনটা কাট হয়ে যাবে, এইটার নাম হচ্ছে ট্রেইলিং স্টপ লস। যদি ট্রেইলিং স্টপ লস সম্পর্কে জানার আপনার আগ্রহ থাকে, এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে ট্রেইলিং স্টপ লস সম্পর্কে জানতে চাই, তাহলে আগামী ভিডিওতে আমি আপনাদেরকে ট্রেইলিং স্টপ লস কী, এর উপকারিতা কী, এটা কীভাবে ব্যবহার করতে হয় আপ ট্রেন্ডের মার্কেটে, এটা ব্যবহার করে আমরা কিভাবে উপকৃত হইতে পারি, প্রফিটকে ডাবল রিডাবল করতে পারি, সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারভাবে তুলে ধরার চেষ্টা করবো। আর যদি মনে করেন জানার দরকার নেই, শেখার দরকার নেই, বা আপনি অলরেডি জানেন, তাহলে কোনো ইস্যু নাই, কমেন্ট করারও কোনো দরকার নাই। শুধু আমি আপনাকে এইটা বলবো, স্টকগুলো যখন মুভমেন্ট করতেছে, একটা সাইডওয়েজ ক্রিয়েট করে সেটাকে যখন ব্রেকআউট করে করে উপরের দিকে যাচ্ছে, স্টকগুলোকে ইন্ডেক্স দেখে থামাইয়েন না, সেল করে দিয়েন না। আপনার যেই অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট হচ্ছে, সেই অ্যাকুমুলেশন জোনের নিচে ট্রেইলিং স্টপ লস ইউজ করেন। যদি এইটা ব্রেকআউট করে উপরের দিকে উঠে, তাহলে আপনি ওই স্টকটাকে ট্রেইল করতে থাকেন। স্টকটা যদি বাড়তে থাকে, আপনি এই স্টকটা ভয়ে এখানে সেল করে দিয়েন না, কারণ এখানে রেজিস্ট্যান্স আছে। নট লাইক দ্যাট, মার্কেটে ভলিউম আছে, যদি মার্কেটে ভলিউম অব্যাহত থাকে, ভলিউম আসলে এই সমস্ত রেজিস্ট্যান্স কিচ্ছুই না, তুড়ি মেরে উড়িয়ে দিয়ে উপরের দিকে চলে যাবে। কিন্তু হ্যাঁ, আপনাকে অবশ্যই তার পিছনে এইখানে ট্রেইলিং স্টপ লস, যখন উপরে উঠবে এইখানে ট্রেইলিং স্টপ লস, যখন এরপরের লেভেলে উঠবে এইখানে ট্রেইলিং স্টপ লস, এইভাবে ফলো করতে করতে উপরের দিকে যেতে থাকতে হবে। এর ফলশ্রুতিতে যেটা হবে, স্টকটা যেই লেভেল পর্যন্ত যায়, লেটস সে স্টকটা এই লেভেল পর্যন্ত গেল, এখন আপনি আগের থেকে জানেন না যে কোন লেভেল পর্যন্ত যাবে, আমিও জানি না, তো এই লেভেলে যাওয়ার পর আলটিমেটলি আপনি তো তখনও সেল করবেন না, কারণ আমরা এখনও আশাবাদী এইটাও ভেঙে চুরে তুড়ি মেরে উপরের দিকে উঠে যাবে। কিন্তু আলটিমেটলি কী হইল না, এটা নিচের দিকে পড়া শুরু করলো, 2-3 দিন আপ ডাউন করে নিচের দিকে পড়লো। কিন্তু এইখানে আপনার ট্রেইলিং স্টপ লস সেট করা ছিল। এইখানে যখন উঠলো স্টকটার দাম 270 টাকা, এইখানে যখন নামলো স্টকটার দাম 250 টাকা, আপনি এই 20 টাকার প্রফিট নিতে পারলেন না। মার্কেট সর্বোচ্চ যতটুকু রিটার্ন দিল, একদম 150 টাকার থেকে 270 টাকা পর্যন্ত, তার 20 টাকা আপনি নিতে পারলেন না, বাট অবশিষ্ট এই 80 টাকা বা 100 টাকা কিন্তু আপনি নিতে পারলেন। অথচ এই পদ্ধতি ফলো না করে যখন আপনি রেজিস্ট্যান্সকে টার্গেট কনসিডার করে আগে থেকেই সেল করে দিচ্ছেন, আপনার প্রফিট হচ্ছে 5%, 10%, 12%-এর মধ্যেই সীমাবদ্ধ। সো আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি, বলতে থাকলে আমি ভিডিওতে 2-3 ঘন্টায় বিষয় বলতে পারবো, বাট আমার সেই ধরনের কোনো ইন্টেনশনই নাই। শুধু আমি আপনাদেরকে এইটা বলবো, ইন্ডেক্স যখন ডাউন ট্রেন্ডেও যাবে, তখন এই মার্কেটে আপনি ব্যবসা করতে পারবেন। কেন করতে পারবেন সেটা বলে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, যখন মার্কেট এরকম করে ডাউন ট্রেন্ডে থাকে, তখন ইন্ডেক্স দেখে আসলেই ট্রেড ফলো করা উচিত। কারণ হচ্ছে, আপনি ধরেন এই স্টকটা এই লেভেলে কিনছেন, 130 টাকা লেভেলে কিনছেন, 130 টাকা লেভেলে কেনার পর এই স্টকটা 145 টাকা লেভেলে উঠে গেছে। এবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আপনি সেল দিলেন না, মার্কেট নিচে নামা শুরু করলো। মার্কেট আছে কোন ট্রেন্ডে? মার্কেট আছে ডাউন ট্রেন্ডে। এখন এইখান থেকে একবার যদি সুইংলো ব্রেক করে, আপনি কিন্তু এই ডাউন ট্রেন্ড শেষ না হওয়া পর্যন্ত কোনোদিনও আপনি আর আপনার কেনা দাম খুঁজে পাবেন না। এই ডাউন ট্রেন্ড শেষ হইতে যদি 6 মাস লাগে, আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে। এই ডাউন ট্রেন্ড শেষ হইতে যদি 6 বছর লাগে, আপনাকে 6 বছর অপেক্ষা করতে হবে। মার্কেটে এখন অনেক মানুষ আছে যারা 6 বছরের বেশি সময় ধরে শুধুমাত্র অপেক্ষাই করে আছেন। এই কারণে, এই জন্য ডাউন ট্রেন্ডের মার্কেটে ইন্ডেক্সের ট্রেন্ড বা সুইং আমাদেরকে ফলো করতে হয় এবং ফলো করে স্টপ লস দিতে হয়, যাতে করে কোনোভাবেই ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা আটকা না পড়ি। একই চিত্র আপনি একটু উল্টা করে আপ ট্রেন্ডের সময় আঁকেন তো,
দেখেন তো ঘটনাটা কি ঘটতেছে। ধরেন মার্কেট এখান থেকে এই পর্যন্ত উঠছে, আপনি খুব ভুল করে ফেলছেন, আপনি পাপ করে ফেলছেন, আপনি এই রেজিস্ট্যান্স দেখে ভয় পান নাই, আপনার আত্মায় একটু ভয় আসে নাই, আপনি খুব বীর পালোয়ান, তাহলে কি হবে আপনার ম্যাক্সিমাম? মার্কেট নিচের দিকে নামবে। কিন্তু আপনি যেই লেভেলে কিনছিলেন, ওই যে আপ্তাপটো দিয়ে বুঝাইলাম, কোথায় ছিল আপ্তাপটো, এই যে এখান থেকে যদি মার্কেট আলটিমেটলি পড়া শুরু করতো, পরে কি আমার এই লেভেলের নিচে চলে আসতো, এখান থেকে পরে এইভাবে ডাউন দিয়ে উপরে যাইতো আলটিমেটলি। সো সেম ঘটনাটা ইন্ডেক্সের বেলায় প্রযোজ্য। আপনি যদি এই লেভেলে ইন্ডেক্সে ভয় পেয়ে সেল না দেন, ইন্ডেক্স যদি একটু নিচের দিকে আসে, ইন্ডেক্স তো আলটিমেটলি এই লেভেল পার করে উপরের দিকেই যাবে। তাহলে এইখানে আপনি কি কারণে রেজিস্ট্যান্স দেখে সেল করবেন? আপনার সেল করা উচিত আমি এখানে বাই করছি, আমার নির্দিষ্ট একটা স্টপ লস লেভেল থাকবে, কোনো কারণে যদি মার্কেট নিচে আসতে আসতে আমার স্টপ লস ব্রেক করে ফেলে তখনই আমি সেল করব। আদারওয়াইজ আমার টার্গেট হইতে পারে অনন্ত অসীম, সেটা মার্কেটের উপর নির্ভর করবে। মার্কেট আমাকে যদি 20% দিতে চায় তাহলে 20%, মার্কেট যদি আমাকে মানি ডাবল করে দিতে চায় তাহলে মানি ডাবল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে উইলিংলি বলতেছি, আজকেও আমরা এমন একটা স্টক পিক করছি, আমি বিশ্বাস করি যে এই স্টকটা কয় মাস লাগবে আমি জানি না, আবারও বলতেছি কয় মাস লাগবে আমি জানি না, বাট আমাদেরকে টাকা ডাবল করে দিবে। এখন আপনার বিশ্বাস নাও হইতে পারে, বাট আমি আপনাদেরকে জলজান্ত দেখাইলাম যে জেমিনি সি ফুড গত এক মাসে 107 টাকা থেকে 157 টাকা ধরলেও 50 টাকা প্রফিট, 50% প্রফিট গেইন করে দিছে আমাদেরকে। আপনি যদি আপ্তাবটর দিকে খেয়াল করেন, 28 টাকা 10 পয়সা থেকে এখন 38 টাকায় শেয়ারটা আমরা পালতেছি, 10 টাকা প্রফিট, 30 টাকা শেয়ারে 10 টাকা প্রফিট, মানে 33% প্রফিট অলরেডি পার হয়ে করে বসে আছে। এখন এখানে কি হবে না হবে ওইটা দেখে আমি ভয় পাবো? ইন্ডেক্স এখানে যদি এখন এটা এরকম নাচানাচি করে, আমার তো কোনো অসুবিধা নাই, আমি নির্দ্বিধায় আমার প্রফিট পর্যন্ত বসে থাকবে। এবং যখন আমার 28 টাকা থেকে 44 টাকা পর্যন্ত স্টকটা পৌঁছাবে, একবার কি ক্যালকুলেট করছেন কত পার্সেন্ট প্রফিট হয়? 28 মানে হচ্ছে 14 দুগুণে 28, 28-এর সাথে 14 যোগ করলে কত হয়? 38 আর 4 42। দ্যাট মিনস 42 টাকা যদি আপনি পান, তার মানে 50% প্রফিট হবে এই একটা সিঙ্গেল স্টক থেকে। 44, 45, 48 বাদ দিলাম। তার মানে আমি যদি 1-1.5 মাস ওয়েট করে একটা শেয়ার থেকে মার্কেটের ট্রেন্ডকে কাজে লাগিয়ে 50% পর্যন্ত প্রফিট গেইন করতে পারি, আমি কি কারণে ভয়ে কুইট করব? আপনাদেরকে একটা রিয়েল ডাটা দেখি আজকের ভিডিও শেষ করতেছি। এটা একটা সার্ভে, একটা মার্কেট সার্ভে, আর কিছুই না। এটা কোনো গ্রুপের অ্যাডভার্টাইজমেন্ট না, এই গ্রুপে জয়েন করার টাইমও শেষ, এই গ্রুপে জয়েন করার কোনো সুযোগ নাই। বিষয়টা হচ্ছে এখানে অলমোস্ট 300+ মানুষের সাথে একটা সার্ভে চালানো হয়েছে। আজকের রেজাল্ট এটা, আজকের লাইভ 1:55 এই জিনিসটা মার্কেটের লাস্ট আওয়ারে নেওয়া হয়েছে, যখন ইন্ডেক্স একটু লালটে লালটে ভাব ধরছে আর কি। তখন এই গ্রুপের যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে আমি গত প্রায় 1 মাস যাবৎ ভিডিও দিয়ে পারি, পোস্ট দিয়ে পারি, খুঁচায় পারি, গুতায় পারি, যেভাবে পারি ইন্সপায়ার করার চেষ্টা করছি যে ছোট প্রফিটে স্টক সেল করা থেকে বিরত থাকেন। কেন করছি সেগুলো আপনারা আমার ভিডিওতেও পেয়ে যাবেন, আপনাদের সম্পর্কেও বলছি, আপনাদের সবাইকেই সাইকোলজিক্যাল ক্লাসগুলোতে একই জিনিস বুঝাইছি যে আলটিমেটলি কেন আপনার এখন ছোট প্রফিট বুক করা উচিত না। তো এই সেম জিনিসগুলো ওনাদের বুঝাইছি, বাট আপনাদের চাইতে ওনাদের আরও বেশি বুঝাইছি, কারণ আপনাদেরকে সপ্তাহে একটা ভিডিও দিয়ে বুঝাই, ওনাদেরকে প্রতিদিন 10 বার লেখে লেখে বুঝাই। তো দিন শেষে কি হয়েছে, হিউম্যান সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন এবং মার্কেটের রিয়ালিস্টিক এক্সাম্পল আপনি এখানে দেখতে পাবেন। কারণ এটা আমার মানে গর্ব করারও কিছু নাই, এডিট করারও কোনো সুযোগ নেই, আমার নির্দিষ্ট মনের ইচ্ছা মতো কোনো ডেটা ওইটা না, একদম রিয়াল এক্সাম্পল। বাস্তবতা হচ্ছে 300 মানুষের মধ্যে 100 মানুষ থাকবে যারা কখনোই কোনো ভোটে পার্টিসিপেট করবে না। যেমন আমিও কোনো গ্রুপে বা কোনো জায়গায় থাকি, অনেক কিছু দেখি, কিন্তু একটা লাইকও করি না, একটা কমেন্টও করি না, কারণ আমার সেখানে প্রাইভেসির ইস্যু থাকে, আমি চাই না ওইখানে নিজেকে আত্মপ্রকাশ করতে। সো এরকম সব জায়গায় থাকে। সো আপনি ধরে নেন 300 মানুষের মধ্যে 100 মানুষ ভোট দেয় নাই, এবং এটা কখনোই দেয় না, কোনো গ্রুপেই দেয় না। বাকি 200 মানুষের স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন তাহলে দেখবেন প্রায় 70+ মানুষ, 200 জনের মধ্যে যদি আমি রেশিও করি তাহলে এখানে 30 থেকে 40% মানুষ এখনও পর্যন্ত মার্কেটকে শুধুমাত্র চেয়ে চেয়ে দেখতেছেন, যাদের ক্যাশ ব্লক। এগুলো কিন্তু আমার গ্রুপেই। তার মানে কি আমার গ্রুপে থাকলেই সবাই প্রফিটেবল? আমি যদি কোনো প্রফিটেবল ট্রেড এক্সিকিউট করি কিন্তু কারো হাতে যদি ফান্ড না থাকে এবং সে যদি ওই ট্রেডটাতে পার্টিসিপেট করতে না পারে, তার কি প্রফিট হবে? আমি আপনাকে এই স্ক্রিনশটটা দেখাচ্ছি এই কারণে যে বর্তমান মার্কেটে কত পার্সেন্ট মানুষের সাইকোলজি কেমন এবং কত পার্সেন্ট মানুষ কি মুডে অপেক্ষা করছে সেটা বোঝানোর জন্য। যখন মার্কেট আরও বড় ট্রেন্ড ক্রিয়েট করবে, এই 71 জন মানুষের কেনা দামের কাছাকাছি কিন্তু প্রাইসগুলো যাবে। তখন এই 71 জন মানুষও কিন্তু আলটিমেটলি এদের সাথে
ট্রেডে পার্টিসিপেট করবে, যাতে করে মার্কেটের ভলিউম আরও বেড়ে যাবে। বাট এখনও পর্যন্ত স্ট্যাটিস্টিক্স হচ্ছে 30 থেকে 40%, আমি 40%ই বলতে পছন্দ করব, 40% মানুষে এখনও পর্যন্ত ক্যাশ ব্লক। ইন্ডেক্স 5200-তে যাক আর ইন্ডেক্স 5500-তে যাক, এই মানুষগুলোর এখনও পর্যন্ত আলটিমেটলি কোনো বড় হেল্প হয় নাই। হ্যাঁ, পোর্টফোলিওতে লস ছিল 25 লাখ টাকা, এখন তারা লস দেখতে পাচ্ছে 15 লাখ টাকা, বাট তারা এখনও পর্যন্ত ক্যাশে আসতে পারে নাই। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এরপরে এই পোর্শনটা আপনি স্কিপ করতে পারেন। এগুলো হচ্ছে এই মাসে রিসেন্টলি যারা জয়েন করছে, ট্রেডগুলোতে অংশগ্রহণ করতে পারে নাই, নতুন ট্রেডগুলো তারা নিচ্ছে, তাদের পার্টিসিপেশন। সো এরা আসলে প্রফিট টেক করে নাই। সো যেহেতু প্রফিট টেক করে নাই, এদের সাইকোলজি আপনি বুঝতে পারবেন না, বুঝেও কোনো লাভ নাই। আপনি জাস্ট এই 3টা কলাম দেখেন। এই 3টা কলাম কেন দেখতে বলতেছি, সাধারণত গত 1, 2, 3 বছর ধরে যদি আমরা চিন্তা করি, সেই কোভিডের আপট্রেন্ডের পরবর্তী সময় থেকে আমি মানুষকেও কেন বলবো, আমি নিজেও 10%কে ধরছি আমার স্ট্যান্ডার্ড টার্গেট এক মাসের ট্রেডের ক্ষেত্রে। 10% পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, কখনো কখনো 7-8%ও প্রফিট বুক করেছি। তো সেই হ্যাবিটটা আমার মধ্যেও আছে, অনেকের মধ্যেই আছে। তো আমি কিন্তু এইখানকার সবাইকেই মেসেজ দিছি ট্রেড বড় করার জন্য, ট্রেড যাতে আমরা ভয় পেয়ে কুইট না করি। তারপরে কি ঘটছে দেখেন, বাস্তবতা হচ্ছে 25 জন মানুষ তারা 10 থেকে 15% প্রফিট নিয়ে ফেলছে যেই ট্রেডগুলোতে আমরা ছিলাম। কেন নিয়ে ফেলছে? তারা একটা সমসাময়িক রেজিস্ট্যান্স দেখছে, ওইখানে গিয়ে প্রফিট টেক হয়েছে। মানে চিরাচারিত যে প্রসেস, এটা কিন্তু তাদের দোষ না, তাদের কিন্তু ভুল না, তারা এই প্রসেসেই অভ্যস্ত, তারা এইভাবেই ট্রেড করতেছে, আমিও এইভাবেই ট্রেড করতেছিলাম। সো এটা হচ্ছে একটা রেগুলার প্রসেস। তার মানে এখন পর্যন্ত 200 জনের মধ্যে যদি 25% হয়, তার মানে আমি ধরে নিচ্ছি 14-15% পর্যন্ত মানুষ আছে এখনও যারা আসলে শর্ট ট্রেড নিয়েই, ছোট প্রফিট নিয়েই সন্তুষ্ট থাকতেছে। তারা আসলে সাহস করে মার্কেটের ট্রেন্ডটাকে কাজে লাগাইতে পারতেছে না। এরপর আপনি দেখবেন 11 জন মানুষ ভোট দিছে, তারা গড়ে যতগুলো ট্রেড করছে গত 1.5 মাসে আমাদের সাথে, সেই ট্রেডগুলোতে তারা 30% প্লাস মাইনাস প্রফিট করছে গড়ে। তার মানে কোনোটা 35%, কোনোটা 28%, কোনোটা 40%, গড়ে বলেছি কথাটা। মজার ব্যাপার হচ্ছে 32%, মানে 32 জন মানুষ, 32% না, 32 জন মানুষ মানে হচ্ছে 16-17% মানুষ যারা ফুল টার্গেটের জন্য ট্রাই করতেছে। ফুল টার্গেটের জন্য ট্রাই করার মানে হচ্ছে তারা আরও অনেক আগেই 30% প্রফিট করে সেই প্রফিট টেক না করে এখনও পর্যন্ত স্টকগুলোকে হোল্ড করতেছে। সিম্পল অ্যাজ দ্যাট। যদিও এখান থেকে আমরা 1-2টা স্টক, জেমিনি 2-একটা স্টক আমরা রিসেন্টলি সেল করেছি, সেটা ডিফারেন্ট কেস। বাট আপনি সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন। 25 জন মানুষ 10-15%-এ ভয় পেয়ে প্রফিট টেক করতেছে, বাট 30+ মানুষ এখন বুঝে গেছে ইতিমধ্যে যে না, মার্কেট কিন্তু আমাকে সুযোগ দিচ্ছে। আপনি কি মনে করেন আমার কথায় তারা হোল্ড করতেছে? তারা যখন দেখতে পাচ্ছে পোর্টফোলিওতে দিনের পর দিন প্রফিট বাড়তেছে, সেই থেকে ইন্সপায়ার্ড হয়ে সে আলটিমেটলি প্রফিট বড় করতে পারতেছে। বাট আপনি সেই অপরচুনিটি দিলেন না, আপনি সেই চেষ্টাটা করেই দেখলেন না, আপনার পোর্টফোলিওতে ওই ভ্যালুটা জেনারেট হয় নাই। আপনি ইন্সপায়ারটা হবেন কোথা থেকে? শুধুমাত্র ভিডিও দেখে আর বয়ান শুনে কি কখনো ইন্সপায়ার হওয়া যায়? রিয়ালিটি হচ্ছে যখন আপনি করে দেখবেন, অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়ে দেখবেন, তখন আপনি সেই জিনিসটা অ্যাপ্লাই করবেন। এখন চমৎকার একটা প্রশ্ন পেয়েছি গতকালকে, এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে আপনার পরামর্শটা ভালো, কয়েকটা স্টকের বেলায় ঠিকও আছে, বাট আপনার এই পরামর্শটা অ্যাপ্লাই করতে গিয়ে আমি কোনো একটা স্টকে প্রফিট করতে পারি না। এই স্টকটাতে আমার 7-8% প্রফিট ছিল, আলটিমেটলি এই স্টকটা আমার কেনা দামে চলে আসছে বা 1-2% লসে চলে গেছে। সেল করছে কিনা আমি জানি না, এই কমেন্টটা উনি করেছেন। তো আমি একটা জিনিস আপনাদেরকে 2-3টা ভিডিও আগে বলার চেষ্টা করছি ট্রেডিং সাইকোলজির প্রথম বড় ভিডিওটাতে, কেন আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিওর উপর গুরুত্ব দিতে হবে। আপনি যদি চান প্রত্যেকটা ট্রেড যেগুলোতে প্রফিট হবে বলতে কি, আপনি আপনার পোর্টফোলিওতে দেখতে পাচ্ছেন আনরিয়ালাইজড প্রফিট, সেই প্রত্যেকটা প্রফিট যদি আপনি টেক করতে থাকেন, তাহলে আপনি আলটিমেটলি কখনোই বড় প্রফিট করতে পারবেন না। কারণ দেখেন, আপনি যেই অ্যানালিসিস করেন, যেই পদ্ধতি অ্যাপ্লাই করেন, কেউই কিন্তু ভবিষ্যৎ জানে না, সবাই প্রেডিক্ট করে। তার মানে হচ্ছে আপনাকে তখনই বড় প্রফিট আপনি করতে পারবেন যখন আপনার রিস্ক রেওয়ার্ড রেশিও মেনটেন হবে। এখন আপনি একটা ট্রেড নিছেন অ্যাটলিস্ট 1:2-তে, অ্যাটলিস্ট, এর নিচে কখনোই না, অ্যাটলিস্ট 1:2-তে আপনি ট্রেড নিছেন, আপনার নিচের দিকে 5% লস, ওপরের দিকে 10%-এর উপরে প্রফিট। এখন কোনো কারণে এই স্টকটা 5-7% প্রফিটে গেছে, আপনার রিস্ক রেওয়ার্ড রেশিও কিন্তু এখনও পূরণ হয় নাই, বাট আপনি কি করলেন? ভয়ে সেখানে সেল করে দিলেন। এই যে আপনি রিস্ক রেওয়ার্ড রেশিওটা মেনটেন করলেন না, এইটার ড্যামারেজ আপনাকে কীভাবে দিতে হবে জানেন? এইটার ড্যামারেজ আপনাকে দিতে হবে 10টার মধ্যে 5টার বেশি ট্রেডে আপনাকে উইন করতে হবে। এই কারণেই মূলত আমরা
এইরকম একটা কোনো স্ট্র্যাটেজির পিছনে খুঁজি, বিভিন্ন মানুষের কাছে ট্রেনিং করি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় রিসার্চ করতে থাকি যে কোন সেই গোপন টেকনিক, ওইটা যদি একবার খুঁজে পাইতাম যেই টেকনিক দিয়ে ট্রেড নিলে শুধুমাত্র প্রফিটই হয়, লস হয় না, ছোট প্রফিট হোক অসুবিধা নাই। বাস্তবে এত বছর ধরে পড়াশোনা করে, এতগুলো ট্রেনিং করে, এত অ্যানালিস্টদের সাথে মিশে নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে ওপেনলি ডিক্লেয়ার করতেছি, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কোনো অ্যানালিসিসে এমন কোনো প্রসেস নাই যেই প্রসেস আপনাকে একটা ট্রেড থেকে 100% শিওর প্রফিট এনে দিতে পারবে, এক্সেপ্ট কোনো নিউজের কারণে যদি কোনো স্টক হল্ট হয়ে যায় সেটা ডিফারেন্ট কেস। বাট অ্যানালিসিসের মাধ্যমে আপনাকে শিওর প্রফিট দিতে পারবে না, বাট প্রফিটের সম্ভাবনা বাড়াইতে পারবে। তাহলে আপনি যদি অ্যাকুরেসির পিছনে না ছুটে শুধুমাত্র রিস্ক রিওয়ার্ড রেশিওটা মেনটেন করতে পারেন, আপনি যদি 3টা স্টকে লস করেন এবং একটা স্টকে প্রফিট করেন, তাও কিন্তু আপনার একটুও লস থাকবে না যদি আপনি 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করেন। এবং যখন আপনি সেইটা মেনটেন করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই যে 5% প্রফিট হয়েছিল সেইটা নিতে পারলাম না, এইটা আফসোস করা যাবে না। আমি আপনাকে একটা লজিক্যাল একটা মানে ক্যালকুলেশন করে দেখাই, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। আপনার 5% প্রফিট হয়েছে, এইটাতে 5% প্রফিট হয়েছে, এইটাতে 5% প্রফিট হয়ে পরে আবার 5% লস হয়ে স্টপ লস হয়ে গেছে, এই একটা শেয়ারে আপনার 30% প্রফিট হয়েছে। আপনি টোটাল 4টা ট্রেড নিলেন, 4টা ট্রেডের মধ্যে খেয়াল করেন এই স্টকটা 5% প্রফিট হয়েছে, আপনি ট্রেড কাটলেন না, আপনার টার্গেট বড় ট্রেন্ডের সাথে, সব সময় না কিন্তু ভাই, আমি আপনাকে এটা ডাউন ট্রেন্ড শেখাচ্ছি না, আমি আপনাকে আপ ট্রেন্ড শেখাচ্ছি। 5% প্রফিট হয়েছে, আপনি নিলেন না, পরবর্তীতে আরেকটা 5% প্রফিট হয়েছে, এইটাও আপনি নিলেন না। আপনার আফসোস যে এই 2টা ট্রেড কেনা দামে চলে আসছে, 0 প্রফিটে আপনাকে ক্লোজ করতে হয়েছে। আমি আই এম অ্যাগ্রি উইথ ইউ অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউ। আমি নিজেই এখন তাই করি, যদি আমার টার্গেট হিট না করে, অ্যাটলিস্ট যদি আমার রিস্ক রিওয়ার্ড রেশিও ফুলফিল না হয়, আমি যখন এই স্টকটা প্রফিটে যায় আমার কেনা দামকে স্টপ লস ধরে হাগরে বসে থাকি। যখনই আমার কেনা দামের কাছে চলে আসে আমি কেনা দামে সেল দিয়ে দেই যাতে আমার লস না হয়। তাহলে এই 2টা ট্রেড থেকে আপনার কোনো লাভ হইল না, যেটা আপনার আফসোস। ওকে ফাইন। 3 নাম্বার ট্রেডে আপনি 5% লস করছেন, কারণ কি এটা স্টপ লস হয়ে গেছে, তার মানে আপনি এখন পর্যন্ত 5% লসে আছেন। এইবার আমি ধরে নিলাম আপনি খুবই দুর্বল ট্রেডার, আপনি চার্ট মার্ট কিছুই বুঝেন না, আপনি টানা 3টা ট্রেড নিয়েছেন, তার মধ্যে 2টা লস হয়েছে, কিন্তু আপনি স্টপ লস মানেন। তাহলে দ্বিতীয় ট্রেডেও আপনার 5% লস হয়েছে, তৃতীয় ট্রেডেও আপনার 5% লস হয়েছে, কিন্তু প্রথম ট্রেডটা আপনার কোনো প্রফিট নিতে পারেন নাই, কেনা দামে বিক্রি করে দিয়েছেন, ভয়ে আপনি প্রফিট নিছিলেন না নিয়ম মেনে, এবং পরবর্তীতে কেনা দামে সেল করে দিয়েছেন। তাইলেও টোটাল আপনার ম্যাক্সিমাম লস হওয়ার সুযোগ আছে 10%। বাট এই চতুর্থ ট্রেডটা যখন আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওকে হিট করবে, আপনি এখানে যখন 30% প্রফিট করবেন, 10% লস বাদ দিলেও আপনি 20% প্রফিটে আসেন। হোয়ারেস আপনি যদি এই 4টা ট্রেড টানা প্রফিট করতেন 5% করে, আবারও বলছি 4টা ট্রেড টানা প্রফিট করতেন 5% করে, তবুও দিন শেষে আপনার 20% প্রফিটই থাকতো। এইবার আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনার রিয়েল লাইফে আপনি আজ পর্যন্ত যতগুলো ট্রেডিং করেছেন, কারো কাছে শুনে করেন, নিজে করেন, বুঝে করেন, না বুঝে করেন, বাট ইনফরমেশনটা তো আপনার কাছে আছে, আপনার ব্রেনে তো মেসেজটা আছে যে আসলে আপনি কত পার্সেন্ট প্রফিটেবল হন, কত পার্সেন্ট লুজার হন। আপনি একটু দেখেন তো, 100% 4টার মধ্যে 4টাই প্রফিট হবে, এই কনসিডারেশনে গিয়ে 20% লাভ করা, ভার্সেস 4টার মধ্যে 2টাতে কোনো লাভই হবে না, একটাতে উল্টা লস হবে, একটাতে শুধুমাত্র লাভ হবে, কিন্তু ওই লাভটা আমি আগেই কাট করব না, মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আমি সুযোগ দিব ওকে বাড়ার। কোনটা আসলে আলটিমেটলি রিয়ালিস্টিক এবং কোনটা আসলে প্র্যাকটিক্যাল? যেইটা রিয়ালিস্টিক এবং যেইটা প্র্যাকটিক্যাল আপনি সেটা অ্যাপ্লাই করেন, সেই অনুযায়ী যান। তবে হ্যাঁ, ইন্ডেক্স যদি কোনো সাইডওয়েজ জোন ব্রেকডাউন করে নিচে পড়া শুরু করে, তখন আমরা নতুন এন্ট্রিতে সংযত থাকব। কিন্তু যেই ধরনের লো পেইড সেক্টর, আবারও বলছি, যেই ধরনের লো পেইড সেক্টর এখনও পর্যন্ত ইন্ডেক্স দ্বারা খুব বেশি প্রভাবিত হয় নাই, যেমন ইন্স্যুরেন্স, যেমন জেড ক্যাটাগরি বা দুর্বল কোয়ালিটির কিছু লো পেইড শেয়ার, এই শেয়ারগুলো মার্কেট নিচের দিকে আসলেও তারা আপনাদেরকে প্রফিটেবল রিফ্লেকশন দিবে। আপনি যদি খুব এক্সপার্ট হন, সেগুলোতে আপনি চেস করতে পারেন, সেগুলো ট্রেড করা বলে না, সেগুলোকে বলে চেস করা। ভাষার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা শুধুমাত্র আপনি অভিজ্ঞতার মাধ্যমেই অর্জন করতে পারবেন, কারণ বইতে 2 জায়গাতেই ট্রেড করা লেখা থাকবে, বাট কোনটা অ্যাকচুয়ালি ট্রেড করা আর কোনটা অ্যাকচুয়ালি চেস করা, এইটা আপনি আপনার এক্সপিরিয়েন্স দিয়েই বুঝতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। সো আমি আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে ইন্ডেক্স আসলে আমাদের ট্রেডিং ইন্ডিকেটর হওয়া উচিত কিনা, কিংবা কোন ট্রেন্ডের সময় ইন্ডেক্স আসলে আমাদের ট্রেডিং ইন্ডিকেটর হওয়া উচিত,
কখন পর্যন্ত ফলো করব, আর কেন সাইডওয়েজ দেখলে ভয় পাবো না, কোন সময় ভয় পাওয়া শুরু করব, পুরো বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। সো যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ট্রেইলিং স্টপ লস সম্পর্কে যদি বিস্তারিত শিখতে চান, বুঝতে চান, জানতে চান, ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আপনার জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমি আশা করছি আমার এই ট্রেডিং সাইকোলজির ভিডিওগুলো আপনারা আপনাদের মানে ফেসবুক বলেন বা অন্যান্য যে পোস্ট মানে পাবলিক ফোরামগুলো আছে যেখানে আপনারা মুভমেন্ট করেন অনলাইনে, আমি অফলাইনের কথা বলছি না, ওই জায়গাগুলোতে শেয়ার করে দিতে পারেন। কারণ আমি মনে করি এই ট্রেডিং সাইকোলজির ক্লাসগুলো আমার মূলত ট্রেনিংয়ের আন্ডারে নিয়ে আসার কথা ছিল। আমার কাছে যারা ট্রেনিং করতেছে, আমার কাছে এখন পর্যন্ত 700+ স্টুডেন্ট ট্রেনিং করছে। 700+ মানে এই না যে এগুলা মানে খুব শর্ট টাইমের ট্রেডিং, 1 দিন 2 দিন 3 দিনের ট্রেনিং ছিল, 500-1000 টাকা দামের ট্রেনিং ছিল, এরকম না। প্রফেশনাল মানের, প্রফেশনাল ডিউরেশনের, প্রফেশনাল প্রাইজিংয়ের আন্ডারে 700-800 মানুষ ট্রেনিং করেছে, লাইভ তারা আমার সাথে কানেক্টেড আছে। সো যারা আছে তারা যে মানে কিভাবে মুভমেন্ট করতেছে ট্রেনিংয়ের ব্যাকইন্ডে, ট্রেনিং করার পরবর্তীতে তাদের রিয়াকশানটা কি হচ্ছে, অ্যাটিটিউডটা কি হচ্ছে, সেইটা বোঝানোর জন্য তাদেরকে আসলে মূলত আমার এই সাইকোলজিক্যাল ক্লাসগুলো দেওয়ার কথা ছিল। বাট আমি যখন দেখলাম যে আসলে আমাদের দেশে সাইকোলজির এত সমস্যা, তখন আমি আসলে নিজে থেকেই তাদের কাছে বলে পারমিশন নিয়ে গ্রুপে জিজ্ঞেস করে বলেও নিয়েছি যে এই সাইকোলজির ক্লাসগুলো আমি আসলে পাবলিকলি দিতে চাই। কারণ শুধুমাত্র সাইকোলজি জেনে মানে দেখেন যারা টাকা দিয়ে ট্রেনিং করতেছে তাদের কিন্তু একটা গায়ে লাগবে যে আমরা টাকা দিয়ে শিখতেছি, সেম জিনিস যদি আপনি বাইরে শিখিয়ে দেন তাহলে তাদের কাছে আমার প্রশ্ন জবাবদিহিতা করার প্রয়োজন পড়বে না যে সে টাকা দিয়ে যা শিখছে আমি আপনাকে ফ্রিতে তাই শিখাচ্ছি, তাহলে সে টাকা দিয়ে কেন শিখছে, সে তো ঠকলো। বাট আলটিমেটলি আমি একটা জিনিস বুঝি যে ট্রেডিং সাইকোলজি এমন একটা জিনিস, এটা আমাদের মৌলিক অধিকারের মতো, বেসিক নিড। সো এই জিনিসটা আমি সবাইকে ডেলিভার করার চেষ্টা করবো। শুধু আজকে না, আমার ট্রেডিং সাইকোলজির উপর ধারাবাহিক ভিডিও থাকবে, বিভিন্ন টপিক ক্লিয়ার করার চেষ্টা করব, এবং এই ভিডিওগুলো আপনারা সবাই পাবেন। আমার ট্রেনিং স্টুডেন্টরাও যেমন দেখতে পাচ্ছে, আপনারাও দেখতে পাবেন। তবে হ্যাঁ, যারা টেকনিক্যাল অ্যানালিসিসটাও শিখেছেন আমার কাছে হোক বা যার কাছেই হোক, সেই টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে যখন এই ট্রেডিং সাইকোলজিগুলোকে অ্যাডজাস্ট করে দুইটা একসাথে অ্যাপ্লাই করতে পারবেন, তখনই আপনি মার্কেট থেকে বেস্ট রেজাল্ট পাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।